ওকে, তো আশা করি সবাই আমরা ভালো আছি। তো আমরা শুরু করছি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের সাবজেক্ট এগ্রিমেন্ট পার্ট 2-তে। তো ইতিমধ্যে আমরা পার্ট 1-এ আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের বেসিক এবং আমরা দুটো ইম্পর্টেন্ট নিয়ম আমরা করেছি। তো পার্ট 2-তেও আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট নিয়ম কিছু দেখব। তো আশা করি সবাই আমরা মনোযোগ সহকারে জিনিসটা আমরা একটু খেয়াল করব। তো আমরা চলে আসি সাবজেক্ট এগ্রিমেন্টের আমাদের হচ্ছে রুল নাম্বার 3-তে। তো আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে কি কিছু কালেকটিভ নাউন আছে, কালেকটিভ নাউন। ওকে, তো কালেকটিভ নাউন বলতে আমরা সাধারণত যেটা ধরে থাকি যে আমরা বাংলায় যদি বলে থাকি হচ্ছে কি সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ এই নাউনগুলো আমাদের কখনো একাকী গঠিত হয় না, একাধিক ব্যক্তিবর্গ নিয়ে আমাদের সাধারণত এই কালেকটিভ নাউনটা গঠিত হয়। যেমন আমরা যদি বলি টিম, তারপর হচ্ছে আমরা যদি বলি কমিটি, এরপরে যদি আমরা লিখি বোর্ড, তারপরে আমরা যদি ক্লাস, ওকে, এরপরে যদি আমরা লিখি আর্মি, ফ্যাকাল্টি, এরপর আমি লিখলাম হচ্ছে ইউনিয়ন, এরপর লিখলাম হচ্ছে কি ফ্যামিলি, তারপর আমাদের থাকতে পারে হচ্ছে যে নেভি, এরপর আমরা দিতে পারি এয়ারফোর্স। ওকে, এরপর আমরা লিখতে পারি জুরি। জুরিটা হয়তো অনেকের কাছে নতুন ওয়ার্ড মনে হতে পারে। জুরি বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি হচ্ছে বিচারকদের সভা। অনেকজন বিচারক যখন একসাথে বসে কোনো সিদ্ধান্ত নেয় সেটাকে আমরা সাধারণত আমরা কি বলে থাকি, জুরি বলে থাকি। তাহলে আমি এখানে যেটা লিখছিলাম যে টিম, কমিটি, বোর্ড, ক্লাস, আর্মি, ফ্যাকাল্টি, ইউনিয়ন, ফ্যামিলি, নেভি, এয়ারফোর্স এবং লাস্টে আমরা কি লিখছি, জুরি। তাহলে এই যে আমরা ওয়ার্ডগুলো লিখলাম সবগুলোই কিন্তু আমাদের হচ্ছে কিন্তু কালেকটিভ নাউন। ঠিক আছে, সবগুলো হচ্ছে আমাদের কি কালেকটিভ নাউন। তো এগুলো আমাদের কখনো একাকী গঠিত হয় না, একাধিক ব্যক্তিবর্গ নিয়ে হয়। যেমন টিম কখনো একজন নিয়ে হয় না, কমিটি কখনো একজন নিয়ে হয় না, বোর্ড কখনো একজন নিয়ে হয় না। এগুলো হচ্ছে আমাদের একাধিক ব্যক্তিবর্গ নিয়ে আমাদের সাধারণত গঠিত হয়। তাহলে এখন আমরা যেটা বলতে পারি যে এই যে কালেকটিভ নাউন, তো আমরা এখন লিখবো যেটা হচ্ছে যে এদের সাথে, এদের সাথে বলতে কালেকটিভ নাউনগুলো যেগুলো আমি লিখেছি সেগুলো এদের সাথে ভার্ব সাধারণত, এদের সাথে ভার্ব সাধারণত সিঙ্গুলার হয়। এদের সাথে ভার্ব সাধারণত আমাদের কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে আমরা এখানে যেটা বললাম যে এই যে আমরা কালেকটিভ নাউনগুলো আমরা এখানে লিখেছিলাম, তো এদের সাথে ভার্বটা আমাদের সাধারণত কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে সাধারণত, তাহলে আমরা ওইভাবে ইউজ করব। যেমন আমি এখানে লিখলাম দ্য টিম, এরপর আমরা লিখলাম হচ্ছে কি টেক, অবলিক দিয়ে আমরা কি লিখলাম, টেক্স দ্য ডিসিশন। ওকে, তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে দ্য টিম টেক, অবলিক দিয়ে আমরা কি লিখলাম, টেক্স দ্য ডিসিশন। তাহলে এখন আমি বলেছিলাম আমাদের যে সাবজেক্টটা আছে দ্য টিম, এই সাবজেক্টটা কিন্তু আমাদের এখানে কি সিঙ্গুলার। তাহলে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, অতএব আমাদের ভার্বটা আলটিমেটলি কি হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে আমরা এখানে কি দিব, টেক্সটাকে আমরা ইউজ করে দিব, কারণ আমাদের সাবজেক্ট সিঙ্গুলার। সো আমার ভার্বটাও কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হলো, সিঙ্গুলার ফর্মে হয়ে গেল। তাহলে আমি যেটা বলছিলাম যে কালেকটিভ নাউনগুলোর সাথে আমাদের ভার্বটা সাধারণত কি হয়, সিঙ্গুলার হয়। তবে এখন একটু এক্সেপশন আছে, সেটা আমি লিখব। কিন্তু এখন যদি আমরা লিখি কিন্তু কালেকটিভ নাউনগুলোর, কিন্তু কালেকটিভ নাউনগুলোর, ওকে, কিন্তু কালেকটিভ নাউনগুলোর যদি কোনো প্লুরাল ফর্ম অথবা অথবা এদের মধ্যে বলতে কিন্তু আমি কালেকটিভ নাউনকে বোঝাচ্ছি, এদের মধ্যে কোনো ডিভিশন বলতে আমরা সাধারণত যেটা বুঝাই আলাদা জাতীয় কথা। যেমন আমরা এখানে লিখতে পারি ডিভাইডেড, ডিভাইডেড, এরপর আমি লিখলাম হচ্ছে কি ইনটু গ্রুপ, এরপর আমি লিখলাম হচ্ছে স্ক্যাটার, তারপর আমি এখানে লিখলাম ডিফারেন্ট। তাহলে ডিভাইডেড, ইনটু গ্রুপ, স্ক্যাটার, তারপর সাথে আমরা কি লিখছি, ডিফারেন্ট। এই ওয়ার্ডগুলো যদি থাকে আর কি। হ্যাঁ, তো এখন আমরা লিখবো হচ্ছে কি এগুলো থাকলে ভার্বটা আমাদের কি হবে, প্লুরাল হবে। এগুলো থাকলে আমরা লিখি, এগুলো থাকলে আমাদের কি হবে, ভার্ব প্লুরাল হবে, ভার্ব আমাদের কি হবে, প্লুরাল হবে। ওকে, তাহলে আমরা এখানে যেটা বলছিলাম যে কিন্তু কালেকটিভ নাউনগুলোর যদি প্লুরাল ফর্ম অথবা এদের মধ্যে যদি কোনো ডিভিশন বলতে যে আলাদা যদি কোনো কথা, যেমন আমরা বলতে পারি ডিভাইডেড, ইনটু গ্রুপ, স্ক্যাটার, ডিফারেন্ট, এগুলো থাকলে আমাদের ভার্বটা আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে আমরা যদি এরকম ভাবে লিখি, যেমন আগে লিখেছিলাম দ্য টিম, তাহলে টিমটা কিন্তু আমাদের কি ছিল, আমাদের হচ্ছে কালেকটিভ নাউন সিঙ্গুলার ছিল। তাহলে আমরা জানি যে কালেকটিভ নাউনটা কিন্তু কাউন্টেবল নাউন, আর প্রত্যেকটা কাউন্টেবল নাউনের কিন্তু কি আছে, সিঙ্গুলার আছে, প্লুরাল আছে। তার মানে আমরা টিম থেকে আমরা কি করতে পারি, টিমসও কিন্তু আমরা করে নিতে পারি। তাহলে এখন যদি আমরা লিখি দ্য টিমস, এখানে আমরা কি লিখলাম, দ্য টিমস। এখন যদি আমরা লিখি হচ্ছে কি টেক, অবলিক দিয়ে আমরা এখানে কি লিখলাম, টেক্স দ্য ডিসিশন। টেক, অবলিক দিয়ে আমরা কি লিখলাম, টেক্স দ্য, তার সাথে আমরা এখানে কি লিখলাম, ডিসিশন। তাহলে একটু যদি খেয়াল করি যে আমাদের এই সেন্টেন্সে আমাদের কি দেওয়া আছে, দ্য টিমস,
অতএব আমাদের ভার্বটা কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে আমি আলটিমেটলি আমরা কি ইউজ করছি, অলরেডি আমরা প্লুরাল ফর্মে কিন্তু দিয়েছি ঠিক। কারণ আমরা কিন্তু এটা জানি যে ভার্বের সাথে যদি এস বাই যুক্ত থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার, আর যদি শুধু ভার্ব থাকে তাহলে ভার্বটা আমাদের কি করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। ওকে, তাহলে আমাদের যখন কালেক্টিভ নাউন সিঙ্গুলার ছিল তখন ভার্বটা ছিল সিঙ্গুলার, যখন আমরা কালেক্টিভ নাউনটা প্লুরাল ফর্মে থাকলো আমার ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে থাকলো, প্লুরাল ফর্মে থাকলো। এখন আরেকভাবে আমাদের কালেক্টিভ নাউন থাকা সত্ত্বেও আমাদের কি প্লুরাল ফর্ম হইতে পারে যদি এদের মধ্যে কি ডিভিশন বা আমাদের কি আলাদা জাতীয় কোনো কথা উল্লেখ থাকে। যেমন আমি এখানে লিখলাম দ্য আর্মি, আচ্ছা দ্য আর্মি, এরপরে আমি যদি লিখি ওয়াজ অবলিক দ্য আমি লিখলাম ওয়ার অ্যাডভান্সিং, অ্যাডভান্সিং। ওকে, তাহলে একটু যদি খেয়াল করি দ্য আর্মি ওয়াজ অবলিক ওয়ার, তার সাথে আমরা এখানে কি লিখলাম, অ্যাডভান্সিং। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এখানে সাবজেক্টটা হচ্ছে দ্য আর্মি, যখন লিখলাম আমার সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার এবং এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো ডিভিশন বা আলাদা জাতীয় কোনো কথা কিন্তু উল্লেখ নাই। সো আমরা এখানে কাজ ইউজ করবো, ওয়াজটাকে ইউজ করব। তাহলে এই যে আমাদের এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার বা বুঝতে পারলাম যে দ্য আর্মি ওয়াজ এর সাথে আমরা কি লিখছি, অ্যাডভান্সিং। কিন্তু এখন যদি আমরা লিখে থাকি দ্য আর্মি, দ্য আর্মি, এরপর আমি লিখলাম কি ওয়াজ অবলিক ওয়ার, তার সাথে আমি এখানে কি লিখলাম, স্ক্যাটার্ড। স্ক্যাটার্ড মানে হচ্ছে আমাদের সাধারণত কি বিক্ষিপ্ত হয়ে যাওয়া বা বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তাহলে আমি এখানে আর্মিটা কিন্তু সিঙ্গুলার আমরা দিয়েছি, বাট আমি সেন্টেন্সের মধ্যে এমন একটা ভার পেয়েছি যার কারণে আমাদের কিন্তু কি আমাদের বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন বোঝাচ্ছে। তা আমি যে ওয়ার্ডগুলো লিখেছিলাম আমরা যদি একটু খেয়াল করি, ডিভাইডেড ইনটু গ্রুপ, স্ক্যাটার বা ডিফারেন্ট, এই যে ওয়ার্ডগুলো আমরা লিখলাম এগুলো থাকলে আমাদের ভার্বটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে সেন্টেন্সে আমাদের কি দেওয়া আছে, স্ক্যাটার্ড। স্ক্যাটার মানে কিন্তু বিক্ষিপ্ত হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিধায় আমাদের ভার্বটা কোন ফর্মে করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। বিধায় আমরা এখানে কাজ ইউজ করছি, ওয়ারটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে আমি এখানে যেটা লিখলাম দ্য আর্মি ওয়াজ অবলিক ওয়ার, তার সাথে আমি এখানে কি লিখলাম, স্ক্যাটার্ড। তাহলে আমার সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার ছিল, কিন্তু আমাদের এমন কিছু ভার্ব আছে যেটা আমাকে বাধ্য করলো এই ভার্বটাকে কি করার জন্য, প্লুরাল করার জন্য। বিধায় কিন্তু আমি এখানে কি করেছি, প্লুরাল ফর্মে দিয়েছি। এরপরে আমরা একটু দেখি আরেকটা সেন্টেন্স যদি লিখি যে দ্য কমিটি, দ্য কমিটি, এরপর আমরা লিখলাম, আমি ডিরেক্ট লিখে দিই কন্টেইনস, দ্য কমিটি কন্টেইনস, এখানে আমি কি লিখলাম 5 মেম্বার্স। কমিটিতে আমার কয়জন সদস্য আছে, 5 জন আছে। তাহলে আমি কিন্তু এখানে শুধু কমিটি লিখেছি, সো ভার্বটা কিন্তু আলটিমেটলি আমাদের কোন ফর্মে, সিঙ্গুলার ফর্মে কি দিয়েছি, কন্টেইনস। এখন আমি লিখলাম যে ইট অবলিক দিয়ে আমরা দিয়ে দিলাম, ইট অবলিক দিয়ে এর সাথে যদি আমরা লিখি ওয়াজ অবলিক ওয়ার ইউনাইটেড, ইউনাইটেড মানে হচ্ছে আমাদের কি সংগঠিত হওয়া, ইট অবলিক দিয়ে ওয়াজ অবলিক ওয়ার ইউনাইটেড। এরপর আমরা লিখলাম হচ্ছে আন্ডার, এরপর আমরা কি লিখলাম ওয়ান অপিনিয়ন, ওয়ান, তার সাথে আমি এখানে কি লিখলাম, অপিনিয়ন। ওকে, তাহলে এখন দেখো যে এটা হচ্ছে আমাদের একটা মতামতের ভিত্তিতে গঠিত হয়েছিল। তাহলে যেহেতু আমাদের যে কোনো কালেকটিভ নাউন যদি গঠিত হয় তাহলে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, আর যদি সেটা ভেঙে যায় তাহলে আমাদের সেটা কি করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। তাহলে আমরা এখানে কি দিব, ওয়াজ, আর এখানে আমরা কি দিব, ইট। কারণ আমার ভার্ব যদি সিঙ্গুলার থাকে তাহলে আমার সাবজেক্টটাও কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে আমাদের হবে। তাহলে এই যে যদি কোনো কালেকটিভ নাউন যদি সংগঠিত হয় তাহলে ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে এবং সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্টটাও কিন্তু কোন ফর্মে আসবে, সিঙ্গুলার ফর্মে। কিন্তু কালেকটিভ নাউন যদি ভেঙে যায় তখন আমাদের সেক্ষেত্রে আমাদের ভার্ব এবং সাবজেক্ট দুইটাই কিন্তু প্লুরাল হবে। তো আমি এখানে যদি লিখি যে বাট অন, তার সাথে আমি এখানে লিখলাম কি সানডে, ইট অবলিক দিয়ে লিখলাম দে, ইট অবলিক দে, এরপর আমি যদি লিখি ডিভাইডেড, ডিভাইডেড এর সাথে আমি লিখলাম হচ্ছে কি ইনটু গ্রুপ, ডিভাইডেড ইনটু গ্রুপ। তো অনেক সময় আমাদের কিন্তু ডিভাইডেড কথাটা না উল্লেখ থাকতে পারে, শুধু আমাদের এই ইনটু গ্রুপটা কিন্তু থাকতে পারে। তাহলে আমি যখন লিখলাম যে বাট অন সানডে ইট অবলিক দিয়ে ডিভাইডেড ইনটু গ্রুপ, সো আমরা এখানে কাজ ইউজ করবো, দেটাকে ইউজ করবো, কারণ সেন্টেন্সের মধ্যে কিন্তু এই যে ডিভাইডেড কথাটা উল্লেখ আছে বা আমাদের ইনটু গ্রুপ কথাটা উল্লেখ আছে। তো যাই থাক না কেন এটা থাকার কারণে আমাদের কিন্তু কি আমাদের হচ্ছে ভার্বটা সাবজেক্টটা আমাদের অলরেডি কিন্তু কি হয়ে গেল, প্লুরাল ফর্মে হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমরা যেটা বুঝতে চাচ্ছি আর কি, আচ্ছা ডিভাইডেড কথাটা আমি একটু পরে দিই। এখানে আমি দুটো অপশন দিই, ওয়াজ অবলিক হচ্ছে আমি কি লিখলাম, ওয়ার হচ্ছে আমি দিলাম, ওয়ার ইনটু গ্রুপ। ওকে, তাহলে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে বাট অন সানডে ইট অবলিক দে ওয়াজ অবলিক, এখানে আমি কি দিয়েছি, ওয়ার, দুটো অপশন কিন্তু দিয়েছি। তো এখানে আমাদের ইনটু গ্রুপ এই কথাটা কিন্তু উল্লেখ আছে। তো আমি যখন ডিভিশন বলেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে ইনটু গ্রুপ এটা থাকলে আমাদের কিন্তু কি হবে, ভার্বটা কিন্তু প্লুরাল ফর্মে হবে। তাহলে আমরা এখানে কি দিব, ওয়ার, এবং সাবজেক্টটা আলটিমেটলি কি হবে, দে হবে।
তাহলে আমাদের বিষয়টা ছিল যে এইটাই, যে আমাদের হচ্ছে এই কালেকটিভ নাউনগুলোর সাথে আমাদের ভার্বটা সাধারণত কি হয়, সিঙ্গুলার হয়। কিন্তু যদি এদের মধ্যে কোনো ডিভিশন অথবা আলাদা যদি কোনো কথা যদি উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে ভার্ব এবং সাবজেক্ট দুইটা আমাদের কোন ফর্মে করতে হবে, প্লুরাল ফর্মেই করতে হবে আর কি। তাহলে আমরা আশা করি যে আমাদের রুল নাম্বার 3 যে কালেকটিভ নাউনটা ছিল এটা আমরা খুব ভালোভাবে কি বুঝতে পেরেছি। তো এটা আমাদের কিন্তু অনেক কাজে লাগে, মানে অনেক ক্ষেত্রে আমাদের এটা লাগবে আর কি। তো আমরা এটা খুব ভালোভাবে আমরা মোটামুটি কি করব, আয়ত্ত করা ট্রাই করব। তো আমাদের রুল নাম্বার 3 এ পর্যন্তই। ওকে, তাহলে আমরা শুরু করি যে আমাদের হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 2 তে। তো আমরা ইতিমধ্যেই আমরা হচ্ছে তিনটা নিয়ম আমরা আলোচনা করেছি। তো আমরা চলে আসি রুল নাম্বার হচ্ছে 4 এ। তো রুল নাম্বার 4 নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে হেয়ার এবং দেয়ার, এই দুইটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। হেয়ার এবং হচ্ছে আমাদের কি দেয়ার। ওকে, তো আমাদের প্রায়শই এই দুটো ওয়ার্ড আমরা ইউজ করে থাকি যে আমাদের কোনো কিছু পরিচয় করার ক্ষেত্রে, যেমন হয়তো সেখানে একটা নদী ছিল বা সেখানে একটা গ্রাম ছিল বা সেখানে একটা হসপিটাল ছিল, এরকম কোনো কিছুর অবস্থান বোঝাতে আমরা বেসিক্যালি হেয়ার বা দেয়ারটাকে ইউজ করে থাকি। তো আমরা এখানে লিখবো যে এদেরকে বলতে কিন্তু আমি দুটোকে বুঝাচ্ছি। এদেরকে আমাদের কি সাধারণত কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে, কোনো সেন্টেন্সের আমাদের কি সাবজেক্ট হিসাবে বিবেচনা করা হয় না। তবে এদের আমরা কি লিখলাম, ভার্বের পরে যদি কোনো নাউন অবলিক প্রোনাউন আসে, নাউন অবলিক আমাদের কি আসে, প্রোনাউন আসে, তাহলে তার উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে, ভার্ব সিলেক্ট করতে হবে। ভার্ব আমরা এখানে কি লিখলাম, সিলেক্ট করতে হবে, ভার্ব সিলেক্ট করতে হবে। ওকে, তাহলে আমি এখানে যেটা বললাম যে হেয়ার এবং দেয়ার এদেরকে আমাদের সাধারণত কোনো সেন্টেন্সের আমাদের কি সাবজেক্ট হিসেবে বিবেচনা করা হয় না। তবে এদের ভার্বের পরে যে নাউন বা প্রোনাউন দেওয়া থাকবে, দ্যাটস ওইটার উপর ভিত্তি করে আমরা কি করব, ভার্বটাকে আমরা সিলেকশন করব। যেমন আমি যদি লিখি এরকম ভাবে যে হেয়ার ইজ অথবা আর এ স্টুডেন্ট, এ তার সাথে আমি এখানে কি লিখলাম, স্টুডেন্ট আমরা লিখলাম। তাহলে এ স্টুডেন্ট হচ্ছে আমাদের কিন্তু একজন ছাত্র, তাহলে আমাদের ভার্বটাকে আমাদের কাজ করতে হবে ইজ। আবার যদি আমরা এখানে লিখি এরকম ভাবে যে দেয়ার, এরপর আমি কি লিখলাম, ইজ অথবা আর, তার সাথে আমি এখানে কি লিখলাম, সাম পিপুল। তাহলে একটু যদি খেয়াল করি যে আমি এখানে লিখলাম দেয়ার ইজ অথবা সাম পিপুল, তাহলে সাম পিপুল এটার উপর ভিত্তি করে আমরা এখানে কাগজ করব, ভার্বটাকে সিলেকশন করব, আমরা এখানে কাগজ করছি, আরটাকে ইউজ করেছি। তাহলে আমাদের হেয়ার বা দেয়ার উপর ভিত্তি করে কিন্তু এখানে ইজ দেই নেই, আবার দেয়ার উপর ভিত্তি করে কিন্তু এখানে আর দেই নাই। তাহলে আমরা কি করলাম, যে আমরা সাধারণত আগে দেখতাম সাবজেক্ট আগে ভার্বটা পরে দিতাম, আর এখন আমরা কি দেখলাম, উল্টা, মানে ভার্বের পরে যে নাউন বা প্রোনাউন থাকছে ওটার উপর ভিত্তি করে আমরা সাধারণত এখানে কি করতেছি, ভার্বটাকে আমরা সিলেকশন করছি। হয়তো আমাদের এখানে দেওয়া থাকলো যে হেয়ার, এখানে আমরা দিলাম এম অবলিক ইজ অবলিক আর, এরপর আমরা এখানে কি লিখলাম, ইউ। তাহলে আমরা এই যে ভার্বগুলো পেয়েছি এদের পরে কি দেওয়া আছে, ইউ, এইটা অনুসারে আমরা এখানে কি দিলাম, আর হচ্ছে আমরা এখানে দিলাম। আবার যদি আমরা এখানে লিখি যে দেয়ার, এরপরে যদি লিখি এম অবলিক ইজ অবলিক হচ্ছে আর, তার সাথে আমি এখানে কি দিচ্ছি, আই। তাহলে দেয়ারটা আমরা খেয়াল করব না, আমরা খেয়াল করব এই যে আমাদের যতগুলো আমাদের ভার্ব আছে এদের পরে আমাদের এখানে কি দেওয়া আছে, আই, এটার উপর ভিত্তি করে কিন্তু আমরা এখানে কি করতেছি, এমটাকে আমরা সিলেকশন করলাম। তাহলে আমরা যেটা বলছিলাম যে হেয়ার দেয়ার এদেরকে আমরা সাধারণত একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বিবেচনা আমরা করি না, এদের ভার্বের পরে যে কি থাকবে, নাউন বা প্রোনাউন থাকবে, দ্যাটস ওইটার উপর ভিত্তি করে আমরা কি করব, ভার্বটাকে আমরা মূলত সিলেকশন করব। আচ্ছা, এরপর আমরা চলে আসি আমাদের পরবর্তী হচ্ছে রুল নাম্বার আমাদের 5-এ। রুল নাম্বার 5-এ আমরা সাধারণত যেটা লিখবো ইট, এটার সাথে আমরা সবাই এই ওয়ার্ডটার সাথে পরিচিত। তাই লিখবো যে একেও একটা সেন্টেন্সের, একটা হচ্ছে আমাদের কি সেন্টেন্সের আমাদের কি সাবজেক্ট হিসেবে বিবেচনা করা হয় না, সাবজেক্ট হিসেবে বিবেচনা করা হয় না। তবে ইটের পরে ভার্ব সব সময়ের জন্য আমাদের কি হবে, সিঙ্গুলার হবে, সব সময়ের জন্য আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। ওকে, তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে ইটকেও সাধারণত আমাদের একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বিবেচনা করা হয় না, তবে ইটের পরে আমাদের ভার্বটা সাধারণত আমাদের কি সিঙ্গুলার হবে। কারণ আমরা একটা বিষয় জানি, হেয়ার দেয়ার এবং ইট এদেরকে আমরা সাধারণত কি ইন্ট্রোডাক্টরি, মানে এরা কাউকে পরিচয় করিয়ে দেয়, যেমন এটা হয় আমি, বা সেখানে এটা ছিল, ওইখানে এটা ছিল, এরকম পরিচয় করিয়ে দেয় আর কি। তো কিন্তু ইটের পর আমাদের ভার্বটা অলওয়েজ আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। যেমন আমরা যদি বলি যে ইট ইজ অথবা আর
এরপর আমরা কি লিখলাম ইউ, তাহলে ইটের পর আমাদের এখানে কি হবে ইজ। তারপরে যদি আমরা লিখি যে ইট ইজ অথবা আর, এরপর আমরা এখানে কি দিলাম হি, তাহলে ইটের সাথে আমাদের এখানে কাকে ইউজ করতে হবে ইজটাকে ইউজ করতে হবে। তাহলে ইটের এই ভার্বের পরে কি থাকলো না থাকলো এটা কিন্তু দেখার দরকার নাই, আমরা ইটের পরে সবসময় কি করব ভার্বটা সিঙ্গুলার দিব। যেমন এখানে ইউ ইউ আছে হি আছে এটা দেখার কোনো দরকার নাই, আমরা ইটের পরে সবসময়ের জন্য আমরা কি করব ভার্বটাকে সিঙ্গুলার ফর্মে করব। বাট হেয়ার দেয়ারের ক্ষেত্রে কিন্তু কি ছিল যে ভার্বের পরে যে নাউন বা প্রোনাউনটা ছিল এটা অনুসারে আমরা করেছিলাম, মানে উল্টা। কিন্তু ইটের ক্ষেত্রে আমাদের এটা দেখার আমাদের কোনো দরকার নাই, ইটের পরে আমাদের সবসময়ের জন্য আমাদের ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। তাহলে আমরা মোটামুটি 4 নম্বর এবং 5 নম্বর এই দুইটা নিয়ম থেকে আমরা মোটামুটি এই জিনিসটা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এদেরকে আমরা সাধারণত ইন্ট্রোডাক্টরি হিসেবে ধরে থাকি। তবে হেয়ার বা দেয়ারের ক্ষেত্রে আমাদের সাধারণত যেটা থাকে যে এদের ভার্বের পরে যে কি থাকবে নাউন বা প্রোনাউন থাকবে ওইটা অনুসারে আমরা কি করি ভার্বটাকে সিলেকশন করে থাকি। কিন্তু ইটের ক্ষেত্রে তেমনটা না, ইটের পরে আমাদের সবসময় ভার্বটা কি হবে সিলেকশন করতে হবে সিঙ্গুলার ভার্ব। তো হেয়ার দেয়ার এবং ইটের নিয়ম আমাদের এতটুকু পর্যন্তই এবং আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 2 হচ্ছে এতটুকু পর্যন্তই। তো নেক্সট পার্টে আমরা হচ্ছে বাকি নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি পার্ট 2টা আমরা অনেকেই ভালোভাবে বুঝতে পেরেছি। যদি আমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমরা কমেন্টে জানাবো। তো মোটামুটি হচ্ছে টেকনিক ইজি এডুকেশনের যে আমাদের চ্যানেলে যে আমাদের এই ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, তো আশা করি এই সবগুলো ভিডিও অত্যন্ত ইম্পর্টেন্ট এবং আমাদের সার্থকতা ওইখানেই হবে যদি কারোর উপকার একটুটুকু পর্যন্ত আসে, সেটা হচ্ছে আমাদের মূল সার্থকতা। তো আমি পার্ট 3 দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সাবজেক্ট এগ্রিমেন্ট পার্ট 2 এখানে শেষ করছি।